কৈলাস বিজয়বর্গীর এটা বলা যে চিড়ে খেলে আমি বুঝে নিই বাংলাদেশি, বা পরেশ রাওয়ালের এটা বলা মাছ কেন খাবে, পশ্চিমবঙ্গে সুপার ফ্লপ। অবাঙালি যদি কাউকে ধমকায় যেটা বাংলায় বলছে কেন, তা নিয়ে শোরগোল পড়ে যায়। যদি কেউ 2021-এ নরেন্দ্র মোদী কোথায় কোথায় সভা করেছিলেন এবং তার মধ্যে কত আসন বিজেপি জিতেছিল সেই ডেটা দেখে, তাহলে দেখা যাবে নরেন্দ্র মোদীর সভার কোনো সুফল বিজেপি পালি। পরিযায়ী শ্রমিকদেরকে হেনস্থা করা হচ্ছে, তারা সবাই মুসলমান নয়। মুসলমান হলেই হেনস্থা করা, যেটা আমি প্রথমত বলছি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্রাইক রেট ইজ মাচ বেটার। পশ্চিমবঙ্গে এরকম কোনো স্ট্রং মুখ নেই, বা এরকম মুখ নেই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প হতে পারে। সুমন্ত, 26-এর বিধানসভা নির্বাচনের আগে একটা বিরলতম ঘটনা দেখা যাচ্ছে যে 21শে জুলাইয়ের আগে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামলেন, আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও 21শে জুলাইয়ের আগে এসে একটা সভা করলেন। 50 দিনের মাথায় বাংলায় দ্বিতীয় সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রধানমন্ত্রী তিনিও রোড শো করবেন, মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো করলেন। কিন্তু আমরা যেটা দেখে আসছি ইতিহাসে বারংবার, যে মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে হেঁটে রোড শো করেন এবং নরেন্দ্র মোদী বা অন্যান্য নেতারা বেশিরভাগটাই আমরা দেখেছি গাড়িতে করে রোড শো করেন। এই দুটো বিষয় আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, যে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় হেঁটে রোড শো করছেন, সভা করছেন, মিছিল করছেন, অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা অন্যান্য নেতারা গাড়িতে করে রোড শোগুলো করছেন, সেটা রাহুল গান্ধীর ক্ষেত্রেও প্রযোজ্য? দেখুন, যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন ভোট ক্যাচার হিসেবে নরেন্দ্র মোদী বাংলায় সুপার ফ্লপ, সেটা 2021-এ প্রমাণ হয়েছে, সেটা 2024-এ প্রমাণ হয়েছে। যত বিজেপি নরেন্দ্র মোদী বনাম মমতা বন্দ্যোপাধ্যায় এই লড়াইটাকে সামনে আনবেন, তত মমতা বন্দ্যোপাধ্যায়ের সুবিধে। আগেন আই রিপিট, ভোট ক্যাচার হিসেবে নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে সুপার ফ্লপ। যদি কেউ 2021-এ নরেন্দ্র মোদী কোথায় কোথায় সভা করেছিলেন এবং তার মধ্যে কত আসন বিজেপি জিতেছিল সেই ডেটা দেখে, তাহলে দেখা যাবে নরেন্দ্র মোদীর সভার কোনো সুফল বিজেপি পায়নি। 2024-এও একই ঘটনা ঘটেছিল। 2024-এ বরঞ্চ দেখা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বেশি করে বিজেপির আসন ছিনিয়ে নিয়েছেন, বিশেষ করে দক্ষিণবঙ্গে, যখন তিনি কার্তিক মহারাজ নিয়ে বিতর্ককে উস্কে দেন। এর আগে আরএসএস যে পরিকল্পনাটা নিয়ে পশ্চিমবঙ্গে এগোচ্ছিল, অর্থাৎ প্রতিটা জেলা ধরে ধরে বা প্রতিটা বিধানসভা কেন্দ্র ধরে ধরে সেখানকার যে বিধায়করা তাদের টার্গেট করে, বা সেখানকার যে তৃণমূলের কাজকর্ম সেটাকে টার্গেট করে নিজেদের প্রচারকে বিল্ড আপ করছিল, আমার মনে হয় সেটা অনেক কার্যকরী হতে পারত। কারণ সব তৃণমূলের বিধায়কই তো খুব ভালো পারফরমেন্স করেন এমন নয়। কিন্তু লড়াইটা যেই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম নরেন্দ্র মোদী হয়ে যাবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্রাইক রেট ইজ মাচ বেটার। নরেন্দ্র মোদী 2021-এর বিধানসভা নির্বাচনের আগে 2020-র বিহার বিধানসভা নির্বাচনের সময় যেভাবে প্রচার করেছিলেন এবং তার যেভাবে সুফল বিজেপি তুলতে পেরেছিল, আমরা দেখেছিলাম শেষ মুহূর্তে নরেন্দ্র মোদীর প্রচার অন্তত 20টা আসনে বিজেপিকে জিতিয়ে দিয়েছিল, যা তেজস্বী যাদবের সেই সময়ের স্বপ্নভঙ্গের কারণ হয়েছিল। সেটা কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কখনো ঘটেনি। পশ্চিমবঙ্গে বরং দেখা গিয়েছে নরেন্দ্র মোদী প্রচারে এলেই বিজেপি সুফল পায়, এরকম নয়। একটা উদাহরণ দিয়ে দেখা যাক। এই দুর্গাপুর লোকসভা কেন্দ্র বা দুর্গাপুর, যে শহর থেকে নরেন্দ্র মোদী শুক্রবার সভা করবেন, সেখানে উনি 2021-এর বিধানসভা নির্বাচনের আগেও এসেছিলেন, কিন্তু না পশ্চিম বর্ধমান না পূর্ব বর্ধমান কোথাও বিজেপি সেরকম সাফল্য পায়নি। ফলে নরেন্দ্র মোদী অ্যাজ এ ভোট ক্যাচার ইজ নট ইকুয়াল টু মমতা বন্দ্যোপাধ্যায় ইন ওয়েস্ট বেঙ্গল। মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গে টেক্কা দেওয়ার জন্য বিজেপির কাছে নরেন্দ্র মোদী খুব ভালো বিকল্প হতে পারে না। কিন্তু আবার অন্যটাও সত্যি, এছাড়া বিজেপির কাছে আর উপায় কী আছে? দেখুন, নরেন্দ্র মোদীকে প্রতিস্থাপিত করে বা নরেন্দ্র মোদীকে সামনে এনে 50 দিনের মধ্যে, আপনি যেটা বললেন নরেন্দ্র মোদী দ্বিতীয়বার আসছেন, রাজ্য বিজেপি কিন্তু নিজের দুর্বলতাকে সামনে এনে দিল, যে তাদের কাছে পশ্চিমবঙ্গে এরকম কোনো স্ট্রং মুখ নেই, বা এরকম মুখ নেই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প হতে পারে। তার মানে তো এই 75 বছর বয়সে, সেপ্টেম্বরেই নরেন্দ্র মোদীর 75 পূর্ণ হয়ে যাবে, এই 75 বছর বয়সে নরেন্দ্র মোদীকে দ্বিতীয়বার আসতে হয় না। আমি আবারও রিপিট করছি, 2021-এ নরেন্দ্র মোদী, অমিত শাহ যতবার এসছিলেন, যত চার্টার্ড ফ্লাইট এসেছিল, যতজনকে তৃণমূল থেকে ভাঙিয়েছিলেন, তার এফেক্ট ইলেকশনে বিজেপি তুলতে পারেনি।
মমতা বন্দ্যোপাধ্যায় যতটা গ্রাউন্ডেড, যতটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তার নিজস্ব জনসমর্থনের ভিত্তি আছে, সেটাকে শুধুমাত্র দল ভাঙিয়ে বা বারবার দিল্লি থেকে নেতা উড়িয়ে এনে হবে না। এমনকি গত 4 বছরে, মানে 2021-এর পরের 3 বছরই যদি ধরেন, ইডি সিবিআই এর প্রবল দাপট, তৃণমূলের নেতামন্ত্রীদের অ্যারেস্ট হওয়া, এরপরও 2024-এর লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রেজাল্ট ভালো করেছেন। আগেরবার যত লোকসভা আসনে জিতেছিলেন তার চাইতে 7টা আসন বেশি জিতেছেন। তাই প্রত্যেকটা স্টেটে থাকে একটা আলাদা আলাদা ফ্যাক্টর থাকে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি এটা মোদি বনাম মমতা হয় তাহলে অ্যাডভান্টেজ মমতা বন্দ্যোপাধ্যায়। 2021 আমরা দেখেছি, 2024 দেখেছি। কিন্তু আরএসএস যে পরিকল্পনাটা নিয়ে এগোচ্ছিল, আমি আবারও বলছি যে এলাকা ধরে ধরে, জেলা ধরে ধরে সেখানকার তৃণমূল নেতাদের বিরুদ্ধে আক্রমণকে শানিত করা, সেখানকার তৃণমূলকে এক্সপোজ করা, সেটা বোধহয় বেশি কাজ দিতে পারত। কিন্তু শেষ মুহূর্তে বোধহয় বিজেপি সেটাতে ধৈর্য রাখতে পারলো না, বিজেপি সেই মোদি বনাম মমতা করে দিল। দেখুন, শুক্রবার দিন দুর্গাপুরে এসে নরেন্দ্র মোদী কী বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায় যে বাঙালি অস্মিতার তাসকে খেলেছেন, সেটাতে নরেন্দ্র মোদীর কোনো জবাব দেওয়ার কিছু নেই। কারণ বাঙালির কাছে এটা খুব অপমানজনক যখন বিজেপির একজন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেন যে বাঙালি ভাষা দেখলেই তাকে বিদেশি বলে ধরে নিতে হবে। তাহলে হেমন্ত বিশ্ব শর্মা বা নরেন্দ্র মোদীও যে জাতীয় সঙ্গীত গান, সেটা তো রবীন্দ্রনাথ ঠাকুর বা বঙ্কিমচন্দ্রের লেখা, যাদের দুজনেরই মাতৃভাষা বাংলা ছিল। তাহলে কি হেমন্ত বিশ্ব শর্মার ঠিক করে দেওয়া প্যারামিটার অনুযায়ী রবীন্দ্রনাথ বা বঙ্কিমচন্দ্র বিদেশি? এই প্রশ্নগুলোর উত্তর তো নরেন্দ্র মোদীকে দিতে হবে। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বা বিজেপির বিরুদ্ধে তৃণমূল যে অস্ত্রে মানে আক্রমণ শানাচ্ছে, যে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদেরকে হেনস্থা করা হচ্ছে, তারও কোনো উত্তর নরেন্দ্র মোদী দিতে পারবেন না। কেন দিতে পারবেন না? প্রথমত, এই যে বাঙালি পরিযায়ী শ্রমিকদেরকে হেনস্থা করা হচ্ছে তারা সবাই মুসলমান নয়। মুসলমান হলেই হেনস্থা করা, যেটা আমি প্রথমত বলছি না। ফলে হিন্দু মুসলিম যে মেরুকরণের তাস বিজেপি খেলে, এক্ষেত্রে সেটাও কাজ করবে না। মুম্বাই হোক, মানে দেবেন্দ্র ফডনবিসের রাজ্য হোক, কিংবা উড়িষ্যায় হোক, একাধিক হিন্দুকে হেনস্থা করা হয়েছে। মহারাষ্ট্রে তো মতুয়াদের আটকে রাখা হয়েছে। শান্তনু ঠাকুরের দেওয়া পরিচয়পত্র কোনো কাজ দেয়নি। তার মানে হিন্দুরাও বিজেপির নিশানায়। পয়েন্ট নাম্বার 2, যদি রাজ্য বিজেপি যে প্রচারটাকে তুলে ধরতে চাইছে যে মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গাদের সমর্থনে রাস্তায় নেমেছেন, তাহলে নরেন্দ্র মোদীর কাছে তো প্রশ্ন ধেয়ে যাবে যে যাদেরকে রোহিঙ্গা বা অনুপ্রবেশকারী বলে বিএসএফ পুশব্যাক করেছিল, আমরা সে ঘটনাও দেখেছি যে সেই পুশব্যাক করা পশ্চিমবাংলার নাগরিকদের বিএসএফকে ফেরত নিতে হয়েছে। তাহলে প্রশ্ন উঠবে, যদি রোহিঙ্গা হয় তাহলে কি অমিত শাহর বিএসএফ রোহিঙ্গাদের ফেরত আনলো? তাহলে তারা রোহিঙ্গা নয়। তাহলে বিজেপির এই প্রচারটাও ঢুটো হয়ে যাবে। অর্থাৎ বাঙালি অস্মিতার প্রশ্নে নরেন্দ্র মোদী ব্যাকফুটে। এর আগে তিনি রবীন্দ্রনাথ সেজে পশ্চিমবঙ্গে এসছেন, তিনি পদ্মে ছাপ দেন বলতে গিয়ে এমন শব্দ উচ্চারণ করেছেন জানিয়ে হাসাহাসি হয়েছে। এবার যদি তিনি পারফরমেন্সের কথা বলেন, তার সরকারের 11 বছরে পশ্চিমবঙ্গ থেকে কতজন চাকরি পেয়েছে? দেখুন, মানুষ প্রথমত চাকরি চায়, বরং রেল নিয়ে মানুষের ক্রমশ অসন্তোষ বেড়েছে যে রেলে চাকরি হচ্ছে না। বন্দে ভারতের মতো শুধুমাত্র মানে বিত্তবানদের জন্য ট্রেন চলছে, গরিব মানুষের জন্য ট্রেন নেই। ফলে নরেন্দ্র মোদী কোন তাসটা পশ্চিমবঙ্গে এসে খেলবেন? যে তাসই খেলুন, সেটা মানে তৃণমূলের জন্য অনেক ইজিয়ার। অ্যান্ড এগেন আই গো ব্যাক টু মাই ওল্ড পয়েন্ট, যে নরেন্দ্র মোদী বনাম মমতা বন্দ্যোপাধ্যায়, এই তুল্যমূল্য বিচারে বাংলার কাছে সবসময় মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে। 2021-এর নির্বাচন সেটা দেখিয়েছে, 2024-এর কঠিনতম নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সেটা দেখিয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে বাঙালির তাস খেলার চেষ্টা করছেন, সেটাই কি মানুষ বিশ্বাস করতে পারবে? কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কেই আমরা দেখেছি, তার দলকে দেখেছি ইউসুফ পাঠান গুজরাট থেকে নিয়ে আসতে, কীর্তি আজাদ থেকে শুরু করে বিভিন্ন হিন্দি বলয়ের থেকে সেলিব্রিটি মুখ বা নেতাদের তুলে এনে বাংলা থেকে লোকসভা ভোটের টিকিট দিয়ে জিতিয়ে দিল্লিতে পাঠিয়েছেন। বাংলায় কি নেতা কম পড়েছে? তাহলে কেন তাকে বাইরের রাজ্য থেকে নেতা ধার করে, লোক ধার করে, সেলিব্রিটি ধার করে এই রাজ্য থেকে ভোটে পাঠাচ্ছে? সেখানে তো বাংলার সংখ্যা বা বাংলার আওয়াজই লোকসভায় কমে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে আরেকটা প্রশ্ন থাকবে যে দিল্লিতে লোকসভায়
তৃণমূল কংগ্রেসের কতজন সাংসদ বাংলায় বক্তব্য রাখেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক বা যদি মহুয়া মৈত্র হোক, সায়নী ঘোষ হোক, একাধিক নাম বারংবার আসবে যে তারা বাংলায় বক্তব্য রাখছেন না। অন্যদিকে দক্ষিণ ভারতের বিভিন্ন তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এই সমস্ত জায়গার বিভিন্ন সাংসদরা কিন্তু তাদের মাতৃভাষাতেই বক্তব্য রাখেন। তো তৃণমূল কংগ্রেস কি এই জায়গা থেকে ব্যাকফুটে আসবে না? দেখুন, সংসদে ইংরেজি বলাটা খুব জরুরি না। দক্ষিণের যে উদাহরণ আপনি দিলেন, চিদম্বরম চিরকাল ইংরেজিতে বলেছেন। আপনি নিজের রাজ্যে ভাষাকে কতটা গুরুত্ব দিচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ, কিন্তু দিল্লিতে আপনি যখন যাচ্ছেন বা নিউ ইয়র্কে যদি কেন্দ্রীয় দলের প্রতিনিধি থাকেন, সেখানে কি আপনি বাংলা বলবেন? নিশ্চয়ই বাংলা বলবেন না। পার্লামেন্টে বলাটা জরুরি না, জরুরি হচ্ছে যে তুমি নিজের রাজ্যে বলছো কিনা, নিজের রাজ্যে তুমি কতটা বাংলাকে অগ্রাধিকার দিচ্ছ। পয়েন্ট নম্বর 2, যে আপনার এই পয়েন্টটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ, যে তৃণমূলের লোকসভার 29 এবং রাজ্যসভার 13, এই 42 জন সাংসদের মধ্যে 2 জন অবাঙালি বা অন্য প্রদেশ থেকে আসা। এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু যদি দেখেন, মানে কোশ্চেন অফ পার্সেন্টেজে তৃণমূলের জন্য সেটা অনেক কম। 40 জনের 42 জনের মধ্যে 2 জন। আপনি যদি বিজেপির নেতাদের দেখেন, এবং বিজেপি যে সংস্কৃতিকে বারবার বাংলার উপর চাপিয়ে দিতে চেয়েছে, সেটা রামনবমী হোক, সেটা গণেশ চতুর্থী হোক, সেটা বিভিন্ন সংস্কৃতি, এই বা কৈলাস বিজয়বর্গীর এটা বলা যে চিড়ে খেলে আমি বুঝে নিই বাংলাদেশি, বা পরেশ রাওয়ালের এটা বলা মাছ কেন খাবে, এই সব কিছু বাঙালির জাত্যাভিমানে কোনোভাবে আহত করেছে। বাঙালির যে জাত্যাভিমান, সেটা তারা 200 বছরের তৈরি ইতিহাস, রেনেসাঁর পর থেকে তৈরি ইতিহাস, রামমোহন, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, বিদ্যাসাগর, নজরুল, রোকেয়া, তার তৈরি ইতিহাস। সেটাকে বিজেপি এখনও অবধি অনুধাবনও করতে পারেনি, সেটাকে বিজেপি এখনও প্র্যাকটিসও করতে পারেনি। বিজেপি যদি দেখুন, বিজেপি যতবার শ্যামাপ্রসাদের কথা বলছে বা যত কিছু বলছে, তখনই এই প্রশ্নটা এসে যাচ্ছে, এবং সেই প্রশ্নটার উত্তর শুভেন্দু অধিকারীও দিতে পারছেন না, যে যখন শুভেন্দু অধিকারীর নিজের জেলা মেদিনীপুরে স্বাধীন তাম্রলিপ্ত সরকার মানে ব্রিটিশদের বিরুদ্ধে গৌরবজনক আন্দোলন করেছিল, 42-এর যে আন্দোলন ইতিহাসে চিরস্মরণীয় হয়েছে, যেটা আগে শুভেন্দু অধিকারী বলতেন আমি সতীশ সামন্ত, অজয় মুখোপাধ্যায়, সুশীল ধারাদের সেই আন্দোলনের উত্তরাধিকার বহন করি। সেই আন্দোলনকে, স্বাধীন তাম্রলিপ্ত সরকারের আন্দোলনকে শ্যামাপ্রসাদ, তখনকার হিন্দু মহাসভার নেতা, নিন্দা করেছিলেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ব্রিটিশদের কাছে চিঠি লিখেছিলেন। ফলে বাঙালির যে আবেগ, বাঙালির যে জাত্যাভিমান, বাঙালির যে ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম, বাঙালির যে নিজের অধিকারের কথা বলা, বাঙালির যে শিক্ষা, বাঙালির যে সংস্কৃতি, তার সঙ্গে বিজেপি ফিট ইন করতে পারছে না। এটা বিজেপির সমস্যা। তৃণমূল এই দোষ থেকে সম্পূর্ণ মুক্ত, আমি এটা কখনো বলছি না। ইরফান পাঠান এবং কীর্তি আজাদ এবং শত্রুঘ্ন সিনহা অবশ্যই তার উদাহরণ, কিন্তু পার্সেন্টেজের ইউসুফ পাঠান, কীর্তি আজাদ এবং শত্রুঘ্ন সিনহা অবশ্যই তার উদাহরণ, কিন্তু যদি পার্সেন্টেজের বিচারে দেখেন, তাহলে দেখবেন যে তৃণমূলের মধ্যে যতজন সাংসদ রয়েছে, সেখানে যেরকম ব্যালেন্স রয়েছে, কতজন মহিলা, কতজন দলিত, কতজন মুসলিম, সেই ব্যালেন্স অন্য দলগুলো এখনও দেখাতে পারেনি। সেই ব্যালেন্স দেখাতে পারেনি বলেই তৃণমূল সফল। এই সাফল্যের সঙ্গে বিজেপি একটা বাড়তি বিপদ নিজেদের জন্য ডেকে এনেছে, এই অন্য রাজ্যে বাঙালি নিগ্রহ করা। এবং সেই নিগ্রহ থেকে যেহেতু প্রতি মুহূর্তে বিজেপিকেই ব্যাকফুটে চলে যেতে হচ্ছে, যেমন অমিত মালবিয়া বলেছিলেন যে উড়িষ্যায় যারা আটকে আছেন, সেই 400 জনের মধ্যে 340 জনেরই ফেক আইডেন্টিটি, কিন্তু পরে হাইকোর্টে কাগজ জমা করার পর দেখা গেল সবারই বৈধ ভারতীয়, তারা বৈধ ভারতের নাগরিক। ফলে এই প্রত্যেকটা ইস্যুতে পিছনে হটে যাওয়া বা সিঙ্গারা জিলিপির মতো ক্ষুদ্রতর বিতর্ক, কিন্তু সেটা বাঙালির খাদ্যাভ্যাসের সঙ্গে জড়িয়ে আছে। সিঙ্গারা জিলিপিকে ব্যান করার চেষ্টায় সব কিছুই বিজেপি এবং বাঙালির মধ্যে যে দূরত্ব তৈরি করেছে, সেটাই আপাতত মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য অ্যাডভান্টেজ এবং নরেন্দ্র মোদীর জন্য ডিসঅ্যাডভান্টেজ। আপনি যে মন্তব্যটা করলেন, অর্থাৎ যে দিল্লিতে বাংলা বলাটা জরুরি নয়, রাজ্যে কতটা বাংলা, দিল্লিতে বলিনি, বলেছি পার্লামেন্টে যেখানে আমাকে অন্য প্রদেশের লোকদেরও বলতে হবে, সেখানে জরুরি নয়। হীরেন মুখোপাধ্যায় এখনও অবধি আনডাউটেডলি ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ স্পিকার, বামেদের পার্লামেন্ট সদস্য, তিনি ইংরেজিতেই বলতেন, বা জ্যোতির্ময় বাবু তিনিও তো ইংরেজিতেই বলতেন, বা ধরুন প্রিয়রঞ্জন দাস মুন্সি তিনিও তো ইংরেজিতে বলতেন। যারা বিভিন্ন দলের বেস্ট স্পিকার, তারা পার্লামেন্টে বাংলায় বলেছেন, এটা ফ্যাক্টর নয়।
কিন্তু নিজের রাজ্যে আমি কতটা আত্মাভিমান দেখাতে পারছি, নিজের রাজ্যে কতটা নিজের ভাষাকে রক্ষা করতে পারছি, সেটা ফ্যাক্টর। আর এখানেই আমার দাদা প্রশ্ন, নিজের রাজ্যের কথা বলছেন, এই মুহূর্তে আমরা সেন্ট্রাল মেট্রোর কাছাকাছি লালবাজার এই এলাকাটায় রয়েছি, এখানটায় হোক কিংবা রবীন্দ্রনাথ ঠাকুর আপনি বললেনও যে বাঙালির গর্ব রবীন্দ্রনাথ, যে রবীন্দ্রনাথ ঠাকুর যিনি জাতীয় সঙ্গীত দিয়েছেন এই দেশকে, সেই রবীন্দ্রনাথ ঠাকুর এলাকা জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, সেই আশেপাশের এলাকায় যদি আমরা ঘুরি তাহলে আমরা দেখতে পাবো যে বাংলায় কোনো সাইনবোর্ড নেই, বাংলা ভাষার ব্যবহার কার্যত উঠে গেছে, এরকম একটা পরিস্থিতি। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই সমস্ত ক্ষেত্রে তো কোনো পদক্ষেপ আজ অবধি নিয়েছে বলে সাধারণ মানুষ মনে করতে পারছে না। সাইনবোর্ডটা বামেদের আমল থেকে বিতর্ক, কিন্তু আমরা যে এলাকাটায় বসে আছি এই দুটো এলাকায় ট্র্যাডিশনালি গত 200 বছর ধরেই এখানে অবাঙালিদের বেশি বাস। শুধু অবাঙালিদের না, পোদ্দারকোটের এক পাশে চীনারা থাকলে অন্য পাশে উর্দুভাষী মুসলিমরা থাকে, অন্য পাশে হিন্দিভাষী মারোয়ারিরা থাকে। এটা প্রায় মানে যখন থেকে শহরটার গোড়াপত্তন হয়েছে তখন থেকেই। ফলে এটা মমতা বন্দ্যোপাধ্যায় কেন কোনো শাসকের পক্ষে এই জনগোষ্ঠীকে উৎখাত করে দেওয়া সম্ভব না। বা বড়বাজার চিরকালই অবাঙালি ব্যবসায়ীদের দখলে। প্রশ্ন হচ্ছে আপনি সেই অবাঙালি ব্যবসায়ীদেরকে বাংলার সাথে কতটা যুক্ত করতে পারছেন বা যুক্ত করতে পারছেন না। তারা আপনার উপর রাজত্ব করছে না, আপনি তাদেরকে কন্ট্রোল করতে পারছেন। এখনও পর্যন্ত পশ্চিমবাংলায় অন্তত কলকাতা শহরেও বাংলাকে আপনি সাইডলাইন করে দেওয়া যেতে পারেনি। মেট্রোয় একজন অবাঙালি যদি কাউকে ধমকায়, যেটা বাংলায় বলছে কেন, তা নিয়ে শোরগোল পড়ে যায়। দেখুন, আবারও আমি বলছি, পোদ্দারকোট ইজ ট্র্যাডিশনালি 200 বছর ধরে এটা একটা কসমোপলিটন। এখানে চীনারা থাকে, উর্দুভাষী মুসলমানরা থাকে, হিন্দিভাষী মারওয়াড়িরা থাকে। বড়বাজারও তাই। বড়বাজার যতটা রবীন্দ্রনাথের জায়গা ছিল ততটাই জগৎ শেঠদেরও ছিল। ফলে সেখানে যে অবাঙালিরা থাকবে সেটা ফ্যাক্টর না, ব্রিটিশ আমল থেকেই আছে। প্রশ্ন হচ্ছে যে, আবার আমি বলছি যে তুমি তোমার রাজ্যে বাঙালির সংস্কৃতিকে কতটা রক্ষা করতে পারছো, তোমার রাজ্যে বাংলা থিয়েটার, বাংলা সিনেমা, বাংলা কবিতা কতটা রক্ষা পাচ্ছে, সেটা যদি কখনো সংকুচিত হয়ে যায় তাহলে চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটা এখনও অবধি বাঙালিকে ফেস করতে হয়নি, কিন্তু বিজেপি সেই চ্যালেঞ্জটার ভয় দেখাচ্ছে, আরও ভয় দেখাচ্ছে সিঙ্গারা জিলিপির মতো ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলোকে সামনে এনে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তো আমরা এটাও দেখেছি, তিনি এখনো পর্যন্ত বা অন্য কোনো সরকারও বাংলা ভাষাকে বাধ্যতামূলক করা, অবশ্যই সেটা WBCS এর ক্ষেত্রে করা উচিত। কলকাতা শহরের সাইনবোর্ডটা বাংলায় করা বাধ্যতামূলক হয়েছে, সেটা সিপিএমের আমলই হয়েছে। এই আমলেও মেয়র আমি দেখলাম বারবার, মানে মাঝে মাঝেই মনে করি না, সেগুলো অবশ্যই উচিত। কিন্তু আমি আবার সেন্টিমেন্টের কথা বলি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় তার রাস্তায় নেমে মিছিলেও বলেছেন, যে আমার এখানে 1.5 কোটি অন্য ভাষাভাষী লোক আছে, আমি তাদের কোনোভাবে নিগ্রহ করি না, কিন্তু আমি আমার সংস্কৃতিকেও রক্ষা করি। ওড়িশা বা রাজস্থানে যেটা হচ্ছে, সেখানকার ওড়িয়াদের পাশাপাশি যে বাংলাভাষীরা আছে তাদের উপর নিগ্রহ করা হচ্ছে। রাজস্থানে যেটা হচ্ছে, সেখানে হিন্দিভাষীদের পাশাপাশি যে বাংলাভাষীরা আছে তাদের নিগ্রহ করা হচ্ছে। এইটা বাঙালির অস্মিতার অপমান, সেটাকে চ্যালেঞ্জ করাটাই, আবার আমি বলছি, শুধু মমতা ব্যানার্জি না, সকলের দায়িত্ব।